কেন এই গ্যাং কালচারটা এতটা ব্যাপ্তি পেয়েছে? আগে তো ওই রুট কজ অ্যানালাইসিসটা আপনাকে করতে হবে। দেখেন, একটা গ্যাং কালচার গড়ে ওঠে প্রথমত যে কারণে, সেটা হচ্ছে দারিদ্র। আমরা তখন শুনেছিলাম যে নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে। হঠাৎ করে আইন শৃঙ্খলা বাহিনীর খুব চরম অবনতি হয়ে গেছে এমনটিও আমি মনে করি না, একদমই মনে করি না। বরং খুন হচ্ছে, হত্যা হচ্ছে, ছিনতাই হচ্ছে, গ্যাংস্টার নিয়ে নিউজ হচ্ছে, ভালো দিক। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ করা আলাপের সঙ্গে আমি শান্তা শারমিন। স্টার নিউজ করা আলাপে আজ স্টুডিওতে রয়েছেন আমার সাথে তিনজন সম্মানিত অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমার সাথে রয়েছেন বাদিকে অধ্যাপক ডক্টর হাসনাত আলী, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমার সাথে রয়েছেন মহাসমন্বয়ক ডেলিজ খান, জনতার দলের মহাসমন্বয়ক ডেলিজ খান আমাদের সাথে রয়েছেন, এবং রয়েছেন আকবর হোসেন, সাংবাদিক। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের করা আলাপে আসার জন্য। শুরুতেই আমাদের আজকের আলোচনা যে বিষয়টা নিয়ে শুরু করতে যাচ্ছি, যে রাজধানীতে আবারও আন্ডারওয়ার্ল্ডের যে সন্ত্রাসীরা, তারা বেশ বেপরোয়া হয়ে উঠেছে। তাদের ইশারায় একের পর এক খুনের ঘটনা আমরা দেখছি গত কয়েকদিন ধরে। রিপোর্টে দেখছিলাম আমরা আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য বিস্তার নিয়ে যে রিপোর্ট, এই যে সরকার বদলায়, ক্ষমতার পালা বদল হয়, কিন্তু তারপর আমরা দেখি যে আন্ডারওয়ার্ল্ডের সেই অদৃশ্য শক্তি সবসময় থেকে যায় এবং এটি পরিবর্তন হয় না। ডেলিজ খান, ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ে স্টার নিউজের প্রতিবেদনে দেখা যাচ্ছে যে মিরপুরের 4 স্টার গ্রুপ মামুন, ইব্রাহিম, শাহাদাত, মুক্তার জমি দখল, চাঁদাবাজি থেকে শুরু করে আদালত ও প্রশাসনের বিকল্প হিসেবে সমান্তরাল একটি বিচার ও শাসন ব্যবস্থা কায়েম করেছে। একটি স্বাধীন রাষ্ট্রে প্রশাসনের নাকের ডগায় কিভাবে আসলে এভাবে সমান্তরালভাবে অপরাধ জগৎ বেড়ে ওঠে, কিভাবে চালাতে পারে তারা, এটি ভাঙার কৌশল কি হওয়া উচিত? আপনাকে ধন্যবাদ আমার বিজ্ঞ সহ আলোচকদের এবং আমাদের আজকে শোয়ের যারা দর্শক আছেন তাদেরকে। দেখেন, যেই স্টার নিউজের যে রিপোর্টটা আমরা দেখলাম, খুব কম্প্রিহেন্সিভ এবং খুব রিচ একটা রিপোর্ট দেখলাম। কিন্তু আমরা এই জায়গায় নর্মালি দেখবেন যে ভাববাচ্চে কথাবার্তা বলে এই ধরনের রিপোর্ট হয়, বাট এখানে খুব কংক্রিট কিছু সাজেশন এবং কিছু নামও উঠে এসছে। সো ওই জায়গা থেকে আমরা মানে বাস্তবতাটা যদি বোঝার চেষ্টা করি, 80 এবং 90-এর দশকে এই মাস্তান কালচারটা শুরু হয়েছিল বাংলাদেশে, এবং তখন থেকে তারা যে ধরনের অপরাধগুলো করে আসছে, যেমন ধরেন এই ডিশ, ইন্টারনেট লাইন, তারপর হচ্ছে জুট স্ক্র্যাপের ব্যবসা, তারপর জমি দখল, চাঁদাবাজি, মাদক এবং অস্ত্রের ব্যবসা, কন্ট্রাক্ট কিলিং, যেটা আমাদের রিপোর্টে এসছে। এই জাতীয় যে প্যাটার্ন অফ জবগুলো আছে, যে অপরাধগুলো আছে, এই অপরাধগুলো কিন্তু ওদের হাত দিয়ে হচ্ছে। এবং 80-90 দশকের যে মানে একটা উত্থান ছিল, সেটা পরবর্তীতে আস্তে আস্তে কমতে শুরু করেছিল। কারণ হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা তখন বেড়ে গিয়েছিল অনেকটা। বিশেষ করে র্যাব যখন আসলো, তখন কিন্তু একটা বিরাট ইম্প্যাক্ট এখানে এসেছিল। এখন আপনি যে প্রশ্নটা করলেন যে এখন হঠাৎ করে প্যারালালিজমটা কিভাবে আসতে শুরু করেছে, রিপোর্টে যে অংশটা কাভার করেছে দুঃখজনক, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যে 2024-এর এই আগস্টের পর তালিকাভুক্ত বেশ কিছু শীর্ষ সন্ত্রাসী কিন্তু মুক্তি পেয়ে গেছে, জামিনে মুক্তি পেয়েছে। এখন বাংলাদেশের মতো দেশে একটা সমস্যা কি, সেটা হচ্ছে যে বাইরের দেশে আপনি যখন একজন অপরাধী জামিনে থাকে, তখন কিন্তু পুলিশের নজরদারিতে থাকে সে। তাকে হয়তো সপ্তাহে 1 দিন অথবা 2 দিন ওই নিকটস্থ থানায় গিয়ে রিপোর্ট করে আসতে হয়। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা 2024-এর গণঅভ্যুত্থানের পর, বিশেষ করে পুলিশের যে অবস্থাটা, এটা কিন্তু বেশ নাজুক এখন। সুতরাং ওদের যে মানে রুটিন ডিউটিজ আছে, সেইটাই তারা করতে পারছে না। এই ধরনের কাজ করতে পারা তাদের জন্য আরো কঠিন। আর এর সাথে যদি আপনি মানে অ্যাডিশনালি বেশ কিছু বাস্তবতা ধরেন, সেটা হচ্ছে যে এই যে ধরেন এই গ্যাং কালচারটা, যেটা অনেকটা মানে বলিউডের মুভি দেখে দেখে এই জায়গায় আস্তে আস্তে গড়ে উঠছে, এইটা মানে বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু, যেমন মাফিয়া শব্দটা যে আমরা ইউজ করি, এটাও কিন্তু উন্নত বিশ্বে এই ধরনের কালচার আছে। এবং আমরা যে মুভি দেখি, গডফাদার মুভি, সেই মুভিতেও কিন্তু এরকম একটা মানে গ্যাংয়েরই একটা মানে ঘটনা নিয়ে এই মুভি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বাস্তবতাটা কিন্তু ভিন্ন।
কেন এই গ্যাং কালচারটা এতটা ব্যাপ্তি পেয়েছে, আগে তো ওই রুট কজ অ্যানালাইসিসটা আপনাকে করতে হবে। আচ্ছা। দেখেন, একটা গ্যাং কালচার গড়ে ওঠে প্রথমত যে কারণে, সেটা হচ্ছে দারিদ্র্য, বেকারত্ব। এই যে ধরেন মানে সামাজিকভাবে এইটা ফার্স্টে দেখবেন যে ওই অবস্থাটা ক্রিয়েট করে যেখান থেকে মানুষ আস্তে আস্তে ওই দিকটায় যাওয়ার কথা ভাবতে শুরু করে। দ্বিতীয় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অস্ত্রের সহজলভ্যতা। আপনি যখন অবৈধ অস্ত্র পাবেন আর আপনার যখন হাতে কোনো কাজ নেই, আপনি বেকার বসে আছেন, তখন কিন্তু প্ররোচনার ফলে আপনি এই গ্যাং চলে কি দিয়ে, লোক দিয়ে। সো এইটা 3 নম্বরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এবং আমাদের কর্মসংস্থানের অভাব, এটিও কি দেখেন কিনা আপনি? ওই তো বেকারত্ব যেটা আমি বললাম। বেকারত্ব, হ্যাঁ, নেক্সট বেকারত্বের যেটা কারণে যে প্রভাবগুলো পড়ছে, আমি এই প্রসঙ্গে আবারও আপনার কাছে আসার চেষ্টা করব। ডেলিজ খান নিশ্চয়ই আবার আসবে। আকবর হোসেন, আপনার কাছে এবার আসতে চাই। আমরা রিপোর্টটি থেকে যে জিনিসটা দেখলাম যে অন্তর্বর্তী সরকারের সময়ে এই অস্থির অবস্থাটা বেশি বেড়ে গেছে এমন কথাই বলা হচ্ছে, এবং আমরা দেখেছি যে ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাসের মাথায় 6 শীর্ষ সন্ত্রাসী সহ অন্তত 21 দুর্ধর্ষ অপরাধী জামিনে মুক্তি পায়। আগের সরকারের সময়ে পুলিশ বাহিনীকে নিজেদের কাজে লাগানোর একটা দোষারোপ করা হতো, এবং পরবর্তীতে আমরা পুলিশকে অত শক্ত হতে দেখি নাই, অত স্ট্রং পজিশনেও যেতে দেখলাম না। এই মুহূর্তে যে পুলিশের অবস্থা এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীগুলোর যে অবস্থা, তারা কি আসলে নিরাপত্তা রক্ষা করতে পারছে দেশের মানুষের? আমি একদমই মনে করি না রক্ষা করতে পারছে। মানে এটা নিয়ে আমি খুবই ক্লিয়ার কাট কথা বলতে চাই। আমি কিছু তথ্য দেই যে 2025 সালে এখানে মব সহিংসতা বলে আমরা যেটাকে বলি, সেখানে প্রায় 127 জন মারা গিয়েছিল। আমরা তখন শুনেছিলাম যে নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে। কেন সেটা ঘটছে? কারণ যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট নাই। শুধু এবার যেটা হয়েছে, এখানে এখন দেখতে পাচ্ছি একটা মানবাধিকার সংস্থা, যেটা আজকে বিবিসিও রিপোর্ট করেছে, যে চলতি বছর মানে এই 3 মাসে 88টি ঘটনা ঘটেছে, 88, এবং এর মধ্যে মারা গেছে অন্তত 19 জন। তো আপনি দেখেন, একটা মাসে যদি 19 জন মারা যায়, এপ্রিল মাসের কথা তারা বলছে, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিটা হলো কোথায়? আমি তো যদি স্ট্যাটের দিকে তাকাই, সেরকম কোনো উন্নতি আমি দেখতে পাচ্ছি না। তারপরে আমি এই রিপোর্টের কথা যদি বলি, রিপোর্টে একটা কথা বলা হচ্ছিল যে আইন শৃঙ্খলা বাহিনী অসহায়। এই কথাটার মানে কি আমি ঠিক বুঝতে পারিনি, যে মানে কার কাছে অসহায় তারা? তাদেরকে কি পদক্ষেপ নিতে বাধা দেওয়া হচ্ছে? তারা কি কাজ করতে পারছে না? মানে এই অসহায়ত্বটা কোথায়, এটা আমাদের বোঝার প্রয়োজন আছে। আর একজন বললেন যে অন্তর্বর্তী সরকার ছেড়ে দেওয়া ঠিক হয়নি, আপনি বলছেন যে ঠিক হয়নি। অন্তর্বর্তী সরকার ছেড়ে দেওয়া ঠিক হয়নি, ঠিক আছে, যদি তারা জামিন পেয়ে থাকে, এখন কোন প্রেক্ষাপটে জামিন পেল, কি কারণে পেল, সেগুলো তো নির্ণয় করার বিষয় আছে। এখন তো আসলে যাদেরকে জামিন দেওয়া হয়েছে তারা শীর্ষ সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত, এবং তাদের নাম সেভাবেই সবাই জানে। তো তাদেরকে ছেড়ে দেওয়ার উপরে কি আসলে কোন গ্রাউন্ডে তাদেরকে ছেড়ে দেওয়া হলো? হ্যাঁ, সেটা ইনভেস্টিগেশনের বিষয় আছে, সেটা তো আমরা জানছি না। আমরা শুধু শুনছি যে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। কেন ছাড়লো? তাদের কি সাজার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, নাকি তারা কেন জামিন পেল? আদালত তো জামিন দিয়েছে, নিশ্চয় কোনো একটা গ্রাউন্ড আছে, সেটা আমরা জানতে চাই। আপনি দেখেন যে এই গভর্নমেন্ট আসার পরে, সরকার আসার কত 3 মাস হয়ে গেল। আপনাদের রিপোর্টটা দেখে আমার অনেক আগে 2012 সালে একটা হিন্দি ফিল্ম দেখছিলাম, যে গ্যাংস অফ ওয়াসিপুর, না? হ্যাঁ, ঠিক আমার ওই কথাটা মনে পড়লো, যে কিভাবে গ্যাংস্টাররা নিজেদের মধ্যে খুনোখুনি করতো আর কি। আপনার রিপোর্টেই আছে, এবং আপনি অন্যান্য জায়গায়ও দেখবেন যে একই ঘটনা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। কিন্তু আমরা দেখছি কি, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বা স্পেসিফিকলি আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কথাই বলবো, আই এক্সপেক্টেড যে উনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে মানে কঠোর হবেন, ভালো রোল প্লে করবেন, কিন্তু আনফর্চুনেটলি আমি সেরকম কিছু দেখছি না। উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়া আর বাকি সব কিছু নিয়ে কথা বলছেন। হি ইজ বিজি উইথ সামথিং এলস। এবং আপনি দেখেন, উনি আসার পরে আমরা ওনার কাছ থেকে কিন্তু শুনি নেই যে কি পদক্ষেপ সরকার নিচ্ছে ল অ্যান্ড অর্ডার কন্টেইন করার জন্য। আমরা গুরুত্বপূর্ণ হয়ে উঠল কি, পুলিশের পোশাক বদল হবে, প্যান্ট বদল হবে, নাকি শার্ট বদল হবে? ক্রমাগত শুধু এই কথা শুনতে পাচ্ছি। ইজ ইট রিয়েলি এর প্রায়োরিটি? এটা যদি আপনাদের প্রায়োরিটি হয়, তাহলে আমার ল অ্যান্ড অর্ডারের কী হবে? মানে কতটা রোমহর্ষক ঘটনা ঘটছে যে কয়েকদিন আগে খুলনায় একজন, সেও মানে আসামি একটা মামলার, তাকে গুলি করেছে, অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার সময় তাকে রাস্তায় আবার অ্যাম্বুলেন্সে অ্যাটাক করেছে। সো এগুলোর প্রতিকার কি? আমি সেটাই দেখছি যে সরকার হয়তো তাদের এজেন্ডা আছে যে আমরা ল অ্যান্ড অর্ডার ঠিক করব, আমরা এই করব, কিন্তু বাস্তবতা কি? এই যে পুলিশ সপ্তাহ হচ্ছে,
পুলিশ সপ্তাহ বড় বড় কথা হচ্ছে, অনেক কথা বলা হচ্ছে, আমরা এই করব সেই করব, পুলিশদের এই দাবি সেই দাবি। ভাই 2024-এর গণ অভ্যুত্থান হয়ে গেছে আজকে 2 বছরের বেশি সময়। এখনো যদি আপনি বলেন যে পুলিশ ফোর্সকে আমরা মোবিলাইজ করতে পারছি না, তাহলে তো আমার এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যে এই পুলিশ ফোর্স দিয়ে আমার কাজ হবে কিনা। আচ্ছা আর আমরা এটাও জানতে চাই যে পুলিশ ফোর্স যদি দায়িত্ব পালন করতে না পারে তাদেরকে ব্লক করছে কে। জি এবং আকবর হোসেন। পরিস্থিতি যেদিকে যাচ্ছে শান্তা, আমার কাছে মনে হয় ইন ভেরি সুন আমাদের একটা অপারেশন ক্লিন হার্টের মতো একটা অপারেশন ক্লিন হয়তো পরিচালনা করা লাগতে পারে, এটা আমি Operation আশঙ্কা Clean করছি। Heart? 2002 সালে জি। 3 সালে যেটা হয়েছিল আপনাদের মনে থাকবে জি, জি। হয়তো, যে সেনাবাহিনীকে দিয়ে পরবর্তীতে এটি নিয়ে আসলে অনেক আলোচনা সমালোচনা সবই যতই জন্ম হয়েছিল। হ্যাঁ হোক, কিন্তু আমার মনে হয় একটা স্পেশাল ড্রাইভ লাগবে। আপনি রেগুলার ল এনফোর্সমেন্ট এজেন্সি দিয়ে আপনি এটা করতে মানে পারবেন আপনার না। মনে হচ্ছে না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন যে রোল প্লে করছে আমি এটি দিয়ে কোনো লক্ষণ দেখতে নিরাপত্তা আমি কোনো ব্যবস্থা আমি নিয়ন্ত্রণ কোনো করা লক্ষণ সম্ভব? দেখতে পাচ্ছি না। আই এম ভেরি সরি টু সে, আমি কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। ধন্যবাদ আকবর হোসেন। আবার আসবো আপনার কাছে ডক্টর মোহাম্মদ হাসানাত আলী অধ্যাপক। আপনি জামিনে থাকা এই যে অপরাধী নতুন অপরাধে জড়ালে তার জামিন বাতিল হয়ে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে জামিনে বের হওয়া এই যে কিলার আব্বাস, সুইডেন আসলাম বা ইমনের মতো এই যে সন্ত্রাসীরা, তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে বারবার ফেরত আসছে। জামিন বা আইনি প্রক্রিয়া দিয়ে ঢাল বানিয়ে তাদেরকে বাইরে বের করে দেওয়া হচ্ছে, সেটা 5ই আগস্টের পরবর্তীতে হোক বা নতুন সরকার গঠনের পর হোক, তাদের আবার জেলে নেয়ার বা আইনি প্রক্রিয়াতে নেয়ার কোনো ব্যবস্থা করা হয়নি, আমরা দেখিনি এখন পর্যন্ত এই 3 মাসে। এই প্রক্রিয়াকে আপনি কি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অভিজ্ঞ সহ আলোচককে। দেখেন 15 বছরের জঞ্জাল একটা সরকার 3 মাসে সরিয়ে ফেলবে এমনটি আলাদিনের চেয়ার এক সরকারের হাতে আছে বলে অন্তত আমি মনে করি না, মনে করার কোনো যৌক্তিক কারণও নেই। হঠাৎ করে আইন শৃঙ্খলা বাহিনীর খুব চরম অবনতি হয়ে গেছে এমনটিও আমি মনে করি না, একদমই মনে করি না। বরং খুন হচ্ছে, হত্যা হচ্ছে, ছিনতাই হচ্ছে, গ্যাংস্টার নিয়ে নিউজ হচ্ছে, ভালো দিক। আপনার মনে হচ্ছে শুধু নিউজ হচ্ছে, আসলে এই ঘটনাগুলো ঘটছে না? আমি কিন্তু তা বলিনি, জি আমি বলছি ঘটছে, সাথে সাথে আমরা জানতে পাচ্ছি, এটা একটা ভালো দিক। মানুষ জানছে, সচেতন হচ্ছে, আমরা কথা বলতে পারছি। তবে একটা জিনিস আমি একটা আপনাকে বলি যে গত 18 বছর এই জঞ্জালের পরে যে জুলাই বিপ্লবের পরে পুলিশ বাহিনীর কোনো সক্ষমতার জায়গা বা তাদের মনোবলের জায়গা তো একদম জেরোতে ছিল, আমরা মাইনাসে ছিল। সেখান থেকে সেই পুলিশ বাহিনী কিন্তু ঘুরে উঠানে দাঁড়ানোর চেষ্টা করছে। এটা কি কিভাবে অন্তত সেটা? ওই কেন? পোশাক পরিবর্তনের না, 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 মাধ্যমে এটা- তাদের এটা তো- confidence এটা তো ভাই ফিরিয়ে আপনি আনার চেষ্টা? সমালোচনার খাতিরে সমালোচনা করছেন। পোশাক যদি পরিবর্তন করতে হয় পরিবর্তন করা হবে, এটা কোনো ইস্যু না। ইস্যুটা ব্যথাই হলো যে অপরাধগুলো ঘটছে সেই অপরাধে কি রাষ্ট্রীয় বা সরকারের পৃষ্ঠপোষকতায় ঘটছে কিনা সেটা হলো গুরুত্বপূর্ণ। যদি বিএনপি সরকার 3 মাসে ক্ষমতায় আসছে, যদি এই অপরাধীরা যদি বিএনপির রাজনৈতিক লেবাস ব্যবহার করে বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি অপরাধগুলো কর্মকাণ্ড সংগঠিত করে থাকে, আমি অবশ্যই সমালোচনা করব। কিন্তু এখন পর্যন্ত এই সরকারের পৃষ্ঠপোষকতায় বা এই সরকারের দলীয় পদ ব্যবহার করে যদি এই অন্যায় ঘটনাগুলো ঘটে থাকে, তাহলে সেগুলো তো খুঁজে বের করা দরকার আমাদের। আমি আপনাকে বলি, বরং ওই শুধুমাত্র দলীয় পদ না, 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 ব্যবহারের আমি কথা একটু- না। আমি একটু- আমি একটু অধ্যাপক বলি, ডক্টর আপনাকে হাসানাত আলী, বলি। আমি প্রশ্নটা না, একটু না, বুঝিয়ে আমি বলি। প্রশ্নটা বুঝছি আপনাকে। যে দলীয় পদ ব্যবহার করে কেউ অপরাধ করছে কিনা, তার থেকে বড় কথা হচ্ছে এই দেশের মানুষের নিরাপত্তা ব্যবস্থা দেখেন, রাখতে পারছে আমি কিনা সেই এই জায়গায় আপনাকে সরকার। বলছি যে আপনি 3 মাসের একটা সরকার এই লেভেলের সমালোচনা করছেন কেন? আর কত সময় আমাদের সময় দেয়া লাগবে। আপনি 18 বছর চুপ ছিলেন, কথা বলেননি, মানুষ ঘর থেকে বের হতে পারেনি, নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, আপনাদের মতো বহু সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে, সাগর রনির বিচার এখনো পাওয়া যায়নি। এরকম অবস্থা তো বাংলাদেশে এখনো হয়নি। তবে হ্যাঁ, যদি অন্তর্বর্তীকালীন সময় যে সমস্ত অপরাধীরা জামিনে মুক্তি হয়েছে, না হলে ভালো হতো, একদম ভালো হতো। এখন যে হত্যাকাণ্ডগুলো ঘটছে এগুলো না ঘটলেই ভালো হতো। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই সমালোচনা করার জন্য আর একটু সময় দেন না সরকারকে, তারপরে সমালোচনা করেন। তবে আমি একটা কথা বলি, এই যে মিরপুরের কথাটা বললেন না, আপনি নাম ধরে ক্যাটাগরিগুলি বললাম, আমি সরকারকে দাবি রাখতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইন শৃঙ্খলা বাহিনীকে, যারা যারা দায়িত্বে বসে আছেন, আজকে এই 1 ইয়ার থেকে 4 জনের নাম বলা হয়েছে, সেখানে পার্লামেন্ট মেম্বাররা আছে না মিরপুরে, 2 দলেরই আছেন। আমি তাদেরকে বলতে চাই, মানুষ 18 বছর পরে আপনাদেরকে ভোট দিয়েছে তাদের নাগরিক জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আপনারা যদি এই নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, 4 বছর পরে যখন জনগণের কাছে ভোটের জন্য যাবেন, আর নির্বাচনী ব্যবস্থা যদি সঠিক হয়, তাহলে জনগণ দ্বারা কিন্তু আপনারা প্রত্যাখ্যাত হবেন, এই কথাটা মনে রাখতে হবে। দেখেন, যে দলটি ক্ষমতায় আছে, আমি সেই দলের কোনো পক্ষে কথা বলছি না, 75-এর পরে বাংলাদেশের ভঙ্গুর আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা করেছিলেন কিন্তু আজকের এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জি বাড়ি ঘর থেকে কেউ বেরোতে পারতো না। অতএব যে ভঙ্গুর আইন শৃঙ্খলার জন্য বিএনপির হাজারো নেতাকর্মী গুমের শিকার হয়েছেন,
জামাতের নেতাকর্মীর শিকার হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন, দেশ থেকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যে বিদেশে ফালিয়ে রাখছে। অতএব ওনারা এই চেয়ারে থেকে এগুলোকে অবলীলাই ভুলে যাবেন জি, বা আমরা আরেকটি বুঝতে ঘুমের পেরেছি। কালচার আবারও আসবো বাংলাদেশে আপনার তৈরি কাছে। হবে এমনটি অন্তত আমি আজকে অন্তত আশাটুকু করতে চাই না। আচ্ছা, আমি একটু ডক্টর বেটার হাসনাত বাংলাদেশ আলী, দেখতে চাই। আবারও আসবো আপনার কাছে। ডেলিজ খান, আমাদের এই সরকার 3 মাসের মতো সময় পেয়েছে এখন পর্যন্ত বলা যায়। এই 3 মাসে যতটুকু ব্যবস্থা তারা গ্রহণ করেছে এটিকে আপনি যথেষ্ট বলে মনে করেন কিনা? সেই সাথে একটি ঘটনা বলতে চাই যে ভুক্তভোগী ব্যবসায়ীরা যারা আসলে এই ধরনের অপরাধীদের কাছ থেকে থ্রেটের শিকার হচ্ছেন, থ্রেট পাচ্ছেন, তারা বলছেন যে অপরাধীরা বিদেশি নম্বর থেকে ফোন দিয়ে চাঁদা দাবি করে, প্রশাসন তা ট্র্যাক করতে পারে না বলে জানাচ্ছে। প্রশাসনের কাছে সাহায্য চাইতে গেলে তারা বলছে ট্র্যাক করতে পারছে না। তথ্য প্রযুক্তির এই যুগে বিদেশি ভার্চুয়াল নাম্বার বা এনক্রিপ্টেড কল ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রযুক্তিগত কি সীমাবদ্ধতা এতই বেশি যে জি, এখনো অনেক রিচ বেশি। করা যায় না? অনেক বেশি। প্রথমেই আপনি দুটো প্রশ্ন করছেন, একটা হচ্ছে সরকারের ব্যাপার, আর একটা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টেকনোলজিক্যাল মানে অ্যাডভান্সমেন্টের যে অংশটা আছে। ফার্স্টে সরকারের ব্যাপারে বলি, দেখেন সব কিছু সরকারের হাতে তুলে দেওয়াটা আসলে আমাদের একটা জাতিগত সমস্যা, ঠিক আছে? সরকার মনে করেন আজকে বিএনপি আসবে, কালকে আওয়ামী লীগ আসবে, পরশু জামাত আসবে, তারপরে জনতার দল আসবে একদিন, কিন্তু কিছু বিষয় তো রাষ্ট্রীয়, ঠিক আছে? একটা গ্যাং কালচার শুরু হয়েছে এবং এই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটাকে কন্ট্রোল করতে পারতেছে না। এটা সরকারের কি আছে এই জায়গায়? সরকারের আছে হচ্ছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। ওইটা ধরেন, গ্যাং কালচারের ফলে, চাঁদাবাজির ফলে, কন্ট্রাক্ট কিলিংয়ের ফলে টাকা কোন পলিটিশিয়ানের পকেটে যাচ্ছে এটা ট্র্যাক করেন, তাহলেই এটা থেমে যাবে। এখন দ্বিতীয়ত যে পলিটিক্যাল গভর্নমেন্টের কথা যেটা বলছেন, সেটা হচ্ছে সরকার এর কথা বলবো না আমি। সরকার পলিটিক্যাল গভর্নমেন্টের কথা কেন আসছে আমি আপনাকে একটু ছোট্ট করে প্রশ্নটা করেই ফেলি যে এই যে 24-এর আগে এই সন্ত্রাসীরা জেলের ভেতরে ছিল, হঠাৎ একটা গভর্নমেন্টের ফল হওয়ার পরই তারা বাইরে চলে আসলো, এই যে সুযোগটা তারা পেলো যে কোনো কারণেই হোক, এটিকে মনে হয় না যে পলিটিক্যাল গভর্নমেন্টের উপর অনেকখানি নির্ভর করে এই আপু, বিষয়গুলো? আপনার অ্যানালজির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে যে কোনো কারণে। আপনি যে কোশ্চেনটা করলেন এই কারণটাই আসলে ইম্পর্টেন্ট। আকবর ভাই যেটা বললো, আসলে দেখা দরকার যে এটা কি পলিটিক্যাল ইন্টেনশনে বের হয়ে আসছে না আইনের দুর্বলতার কারণে আসছে। আজকে যেই প্রসঙ্গ নিয়ে আমাদের আলোচনা, সেটা হচ্ছে ফার্স্টে আমাদের কোর অ্যানালাইসিসটা করতে হবে। সেটা হচ্ছে যে এই যে গ্যাং কালচারটা গড়ে উঠতেছে, এটার কারণ কি? এটার ফার্স্ট এবং ফরমোস্ট কারণ যেটা, সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট শক্তিশালী না। এটার পলিটিশিয়ান তো অ্যাডভান্টেজ নিবেই। বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার, তাতে তো পলিটিশিয়ান মনে করেন যে এদের অ্যাডভান্টেজ নিবে, এদের মাধ্যমে ভোট সিকিউর করবে, এদের মাধ্যমে আধিপত্য বিস্তার করবে। এই যে এলাকায় ধরেন আধিপত্য বিস্তার, এই জন্য যে যুদ্ধ হয়, এটার জন্য একটা সুন্দর একটা ইংরেজি শব্দ আছে, নাম হচ্ছে টার্ফ ওয়ার, ঠিক আছে? পৃথিবীর সব জায়গায় এটা বাস্তবতা, বাট পৃথিবীর সব জায়গায় আপনি দেখবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাকচুয়ালি এটাকে ডিল করে, কন্ট্রোল করে। বাংলাদেশে আমরা এটা তাকায় থাকি সরকারের দিকে, ইটস নট মানে সরকারস বেবি, এটা আপনাকে মাথায় রাখতে হবে। পলিটিশিয়ানরা এটার সাথে জড়িত। কেন জড়িত? ভাগ বটোয়ারা আছে এটার ভেতরে, রাইট? যেই লোকটা দুবাইয়ে বসে, মালয়েশিয়াতে বসে অথবা ইন্ডিয়াতে বসে বাংলাদেশে তার সেকেন্ড ইন কমান্ড রেখে এই মিরপুর অথবা অন্যান্য যে এলাকাগুলোর নাম আমরা গণমাধ্যমে শুনছি, সেই জায়গাগুলোতে আধিপত্য বিস্তার করছে। 100-র বেশি কিলিং হয়েছে 2026 সালের আজ পর্যন্ত, এই শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্বে এবং আধিপত্য। এই আধিপত্যটা কিসের? এই আধিপত্যটা হচ্ছে প্রত্যেকের নিজস্ব একটা রাজত্ব দরকার। রাজত্ব মানে হচ্ছে জোন দরকার। এই জোনটা মানে ডিমার্ক করতে গিয়ে মারামারিটা হয়, বন্দুক যুদ্ধ হয় এবং এখানে মারা যাচ্ছে। নাও কামিং টু ইয়োর কোশ্চেন, আমি সরকারেরটা নিশ্চয়ই ক্লিয়ার করতে পারছি যে ইটস নট সরকার, সব দলের পলিটিশিয়ান তাদের সাথে আঁতাত রাখে এবং এদেরকে ব্যবহার করে, সুবিধা দেয়। এবং সবচেয়ে বিপজ্জনক জায়গা যেটা, সেটা হচ্ছে যে যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার সীমাবদ্ধতা এবং সীমিত ক্ষমতা নিয়ে কিছু একটা করতেও যায়, তখন এই পলিটিশিয়ানরা এসে হস্তক্ষেপ করে। এবার আসি হচ্ছে যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই সক্ষমতা আছে কিনা। দেখেন, এই জাতীয় যে অপরাধ হচ্ছে এই গ্যাং কালচারের ভেতরে, টপ বস বসে আছেন হয় কুয়ালালামপুরে, নয় দিল্লি অথবা ক্যালকাটায়, অথবা ধরেন দুবাইতে বসে আছে। আর কাজ হচ্ছে কিন্তু বাংলাদেশে, কন্ট্রাক্ট হচ্ছে ওখানে, আর কিলিং হচ্ছে এখানে। তো এইটা বন্ধ করার জন্য আপনার যে মানে পুলিশের তো দায়িত্ব এগুলো করার। পুলিশের কি ওই সক্ষমতা আছে যে ইন্টেলিজেন্স বেসড অপারেশন করার? নাই। আমাদের পুলিশের এই ইন্টেলিজেন্স বেসড অপারেশন করার সক্ষমতা এখনো হয় নাই। 2 নম্বরের বড় সমস্যা হচ্ছে আপনি নেটওয়ার্কের ভেতরে একটা দুটো নট যদি ধরেও ফেলতে পারেন, তাতে তো নেটওয়ার্ক ভাঙে না।
ঠিক আছে? সো এই নেটওয়ার্ক কীভাবে আপরুট করতে হয় এটা কিন্তু নির্দিষ্ট ট্রেনিং লাগে এবং নির্দিষ্ট রিসোর্স লাগে। আমি আবারও বলতেছি যে আপনার যতই সদিচ্ছা থাকুক, আপনার পুলিশের যদি ওই স্পেসিফিক ট্রেনিং না থাকে যে কিভাবে এই নেটওয়ার্কটা আইডেন্টিফাই করতে হয় এবং এই নেটওয়ার্ক থেকে যে টাকাটা উঠে আসতেছে, এই টাকার মানে ফিনান্সিয়াল যে পার্টটা আছে, এই পার্টটা যদি আপনি খুঁজে বের করতে না পারেন তাহলে আপনি এটাকে আপরুট করতে পারবেন না। সো এটার প্রথমেই আপনার দরকার ওই সক্ষমতার ট্রেনিং, দ্বিতীয়ত আপনার লাগবে রিসোর্স। ও কাজ করবে মনে করেন যে ড্রোন দিয়ে, আর আপনি এখানে বসে বসে এখনও বগলের নিচে লাঠি নিয়ে ঘোরাফেরা করবেন, প্যান্টের কালার এক, শার্টের কালার এক নিয়ে ব্যস্ত থাকবেন, তাহলে হবে না। আবার এই জায়গায় ভয়ের ব্যাপারও আছে। যখন কিছু হয় তখন এই যে আকবর ভাই যেরকম বললো যে এখন আর্মি নামায় নিয়ে আসেন, আর্মি নামায় নিয়ে এসে মনে করেন যে আবার ক্লিন হার্টের মতো কিছু একটা করেন। আই ডোন্ট বাই দিস আইডিয়া। আর্মির তো নিজস্ব কাজ আছে, ওই কাজের বাইরে এটা করার দরকার নাই। আনার পরে তো আপনারা কন্ট্রোল করতে পারেন না। র্যাবে যেরকম হয়েছে আনার পরে যখন এখানে না এই ধরনের অপারেশনের সাকসেসের জন্য দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে স্পেশাল টিম থাকতে হয়, টাস্ক ফোর্স থাকতে হয়। এই টাস্ক ফোর্সকে আপনার দুইটা জিনিস দিতে হয়, একটা হচ্ছে জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি রাখতে হয়, আর একটা হচ্ছে ফ্রিডম দেওয়া লাগবে। বারবার যখন আপনি ওই জানায় যাবেন তখন তো আবার যাকে জানাচ্ছেন, কথার কথা বলতেছি, আমরা সিনেমায় যেরকম দেখি যে মন্ত্রী মহোদয়কে জানায় অপারেশনে গেছে, মন্ত্রী মহোদয় আবার জানায় দিচ্ছে তাকে, তা আর অপারেশন সাকসেসফুল হচ্ছে না। তো এই জায়গাটাতে আপনি যখন বারবার মিলিটারিকে নিয়ে আসার চেষ্টা করবেন, মিলিটারি অফিসাররা, এই কথাটা একটু আমি স্পষ্টভাবে বলে দিই, আজ থেকে 2500 বছর আগে দ্য আর্ট অফ ওয়ারে সঞ্জু বলে গেছে, মিলিটারি অফিসার্স আর ডিজাইনড ফর ওয়ার। এরা দুর্ধর্ষ কিলিং মেশিন। এদেরকে যখন আপনি পুলিশিং কাজে এনে ঢুকাবেন তখন আসলে এরা মানে মাঝে মাঝে যেটা হয় যে আপনি স্ট্রং কন্ট্রোল না রাখতে পারলে হিতে বিপরীত হয়। পুলিশকে সক্ষমতা বাড়ান, ইন্টেলিজেন্সের সক্ষমতা বাড়ান। ধন্যবাদ জেলেজ খান। আবার আসবো আপনার কাছে। আকবর হোসেন, যে আইডিয়াটা আপনি দিচ্ছিলেন যে অপারেশন ক্লিন হার্টের মতো বিষয়ে আবার ফিরে আসা উচিত এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য, তার সাথে দ্বিমত পোষণ করলেন জেলেজ খান। তিনি বলছিলেন যে না, সেনাবাহিনীর অন্য কাজ রয়েছে, তারা ওয়ারের জন্য মানে অ্যাসাইন করা থাকে, যে কারণে আমরা তাদেরকে এখানে ব্যবহার করতে পারি না। আমাদের এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিষয়টা নিয়ে আলাপ করছিলাম, তাদের সীমাবদ্ধতাটা কোথায়? প্রযুক্তিগত সীমাবদ্ধতার বিষয়টা যদি আপনি একটু ব্যাখ্যা করেন, যে কি কারণে তারা আসলে রিচ করতে পারে না, কোনো সমস্যা হলে, কোনো অপরাধ সংক্রমিত হলে বা কোনো গোয়েন্দা সংস্থার কোনো তথ্য তারা কেন পায় না এবং সঠিকভাবে সেটি কাজে লাগাতে পারে না? কি সীমাবদ্ধতা? আগর ভাই, বিফোর ইউ স্টার্ট 30 সেকেন্ড দিবেন আপনার কাছ থেকে? বলুন। সমস্যা হচ্ছে আমি 20 বছর আর্মিতে ছিলাম, আমাকে কখনোই না শেখানো হয় না, ট্রেনিং দেওয়া হয় না এটা ক্রিমিনাল সাইকোলজি কি, এটা ক্রিমিনাল কীভাবে কাজ করে, ক্রিমিনালকে কীভাবে ধরতে হয়, ধরার পরে কীভাবে তাকে আবার পুলিশের কাছে জমা দিতে হয় যাতে সে আবার কোর্ট থেকে ছাড়া না পেয়ে যায়। তো এটা নাই বলে আমি বলি সবসময় যে এটা আসলে ওদের কাজ না। থ্যাংক ইউ। হ্যাঁ, না ঠিক আছে। আমি যেটা বলার চেষ্টা করেছিলাম যে পরিস্থিতি আমরা এখন দেখছি, যদি এটা কন্টিনিউ করে তাহলে আমি আশঙ্কা করছি যে হয়তো ওরকম একটা স্পেশাল ড্রাইভের প্রয়োজন হতে পারে, এবং সেটা যদি হয় তাতে আমি অবাক হব না। এবং আমিও অ্যাজ এ সিটিজেন আমি চাইবো যে, কারণ আমি যখন নিরাপত্তাহীনতায় থাকবো, আমি তখন দেখব না যে সেটা কি পুলিশ ব্যবস্থা নেবে নাকি আর্মি ব্যবস্থা নেবে নাকি র্যাব ব্যবস্থা নেবে। আমি চাইবো যে আমার সমাজে শান্তি শৃঙ্খলা থাকুক। আমি ওই দৃষ্টিভঙ্গি থেকে এটা বলেছি। আচ্ছা, মানে ব্যাপারটা এরকম না যে কোনো কিছু প্রয়োজন হবে আমরা আর্মিকে ডেকে এনে আমরা তাদেরকে এঙ্গেজ করে দেবো, ব্যাপারটা সেটা না। আর বলছেন পুলিশের ট্রেনিং, বাংলাদেশে পুলিশ যথেষ্ট দক্ষ। আর পুলিশ এই যে নেটওয়ার্ক যেগুলো, এগুলোকে বাস্ট করাটা তাদের আজকে নতুন ব্যাপার না। ব্যাপার হচ্ছে আপনার পলিটিক্যাল ডিরেকশনটা কি। আমি আপনাকে দুটো ঘটনা বলি। মে মাসে এই যে নারায়ণগঞ্জে হত্যা মামলার আসামি ছিনিয়ে নিয়েছে, চেষ্টা করেছে। ঘটনাটা কোথায় ঘটেছে? নারায়ণগঞ্জে। এবং এই ঘটনার সঙ্গে পলিটিক্যাল কানেকশন, পত্রিকা এসছে। এপ্রিল মাসে যশোরে পুলিশের উপর হামলা করে সেখানেও আসামি ছিনতাই চেষ্টা করা হয়েছে। কে করেছে? পলিটিক্যাল কানেকশন। বাংলাদেশে রাজনীতির বাইরে, পলিটিক্যাল কানেকশনের বাইরে একটা ঘটনাও ঘটবে না। আমি যে কয় বছর সাংবাদিকতা করেছি, আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি যত যাকে দেখেছি যে এই দেশে রাজনীতির বাইরে কোনো কিছু নাই, আচ্ছা, নাথিং। সো এই জন্য আমি বলছি যে আইনশৃঙ্খলা বাহিনী পারবে, অবশ্যই তাদের সেই সক্ষমতা আছে, কিন্তু আমার পলিটিক্যাল ডিরেকশনটা কি, আমি আসলে কি চাই, আমি কতটা স্ট্রংলি এটাকে ডিল করতে চাই, ওইটার উপর নির্ভর করবে অনেক কিছু। আর রাষ্ট্রীয় ব্যবস্থা আসলে কি হওয়া উচিত, যেটা নিয়ে জেলেজ খান বলছিলেন যে এটি রাজনৈতিক দলের উপর যতটুকু না নির্ভর করা উচিত, আসলে রাষ্ট্রীয়ভাবে এটি নিয়ন্ত্রণ রাখা উচিত। আমরা রাষ্ট্রীয়ভাবে কিভাবে এটা নিয়ন্ত্রণ না, এখন দেখেন আমাদের এখানে সরকার এবং রাষ্ট্রের মধ্যে একটা থিন লাইন, এটা আপনি বুঝবেন না যে কোনটা সরকার আর কোনটা রাষ্ট্র, বা কোনটা দল আর কোনটা সরকার। আমাদের এখানে যাহা দল তাহাই সরকার তাহাই রাষ্ট্র, মানে কনসেপ্টটা আমাদের এরকম দাঁড়িয়ে গেছে। সো একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্কড।
আপনার পলিটিক্যাল মাফিয়া, পলিটিক্যাল এই যে যারা এই কাজগুলো করে তাদেরকে কন্ট্রোল করতে হবে, সরকারের একটা গাইডলাইন লাগবে এবং রাষ্ট্রীয় বাহিনীগুলো সেটাকে অনুসরণ করবে। উপাচার্য সাহেব যেটা বললেন যে একটা 3 মাসের সরকারকে আমরা এরকম বলবো কিনা, আমি বলতে চাই না। আমি চাই যে কোনো সরকারের জন্য আমি তাদেরকে 6 মান্থস একটা বেনিফিট অফ ডাউট দেব। আচ্ছা বাট এট দ্য সেম টাইম আমি এটাও বলতে চাই যে সমালোচনার কোনো সময় আর অসময় আচ্ছা নেই। আরেকটি ঘটনা আপনাকে যখন বলতে আপনার চাই গায়ে যে উঠে যাবে, সম্প্রতি ঢাকা নিউ মার্কেটে নাঈম আহমেদ টিটন এবং এর আগে আদালতপাড়ায় তারিক সাইফ মামুন হত্যাকাণ্ডের ঘটনা আমরা দেখেছি, আপনি নিশ্চয়ই দেখেছেন। ঢাকার অপরাধ জগতের যে নিয়ন্ত্রণ সেটা এখন দেশের বাইরে থেকে দেখা যায় যে মালয়েশিয়া বা দুবাই সেখান থেকে কন্ট্রোল করা হয়। এই যে রিমোট কন্ট্রোল উপায়ে তারা বাইরে থেকে পরিচালিত হচ্ছে বা তারা করছেন, এটি গোয়েন্দারা জানেন, তারা বলছেন। একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আপনার পর্যবেক্ষণ কি? এই সিন্ডিকেট আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ভাঙবে কিভাবে? না, এই যে আর বাইরে থেকে এগুলোকে কন্ট্রোল করা, দিস ইজ নাথিং নিউ। এটা যে এখন হচ্ছে ব্যাপারটা তা না। ওই যে ভাই যেটা বললেন যে এই যখন থেকে গ্যাং কালচার শুরু হয়ে গেছিল, যখন একটা স্পেশাল ড্রাইভ হতো তখন ওরা বাইরে চলে যেত, বাইরে থেকে অনেকে কন্ট্রোল করছে, অনেক বছর ধরে কন্ট্রোল করছে। ব্যাপার সেটা না, ব্যাপার হচ্ছে যে আপনি কতটা কঠোরতা দেখাতে পারলেন সেটার উপর নির্ভর করবে। আমরা যখন দেখেছিলাম যে যখন বিএনপি সরকারের আগেরবার আসলো, র্যাব গঠন করার পরে রাতারাতি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়ে গেল। তারা সেটা কেন নতুন করেছিল? এলিট ফোর্স আসার পরে কি ইন্সপায়ার্ড হয়ে গেছে সবাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী নতুন উদ্যম চলে এসেছে? না, ওগুলো তো স্পেশাল ক্রাইমগুলো, কারণ যেহেতু মানে অপরাধের বিস্তার এত বেড়ে গিয়েছিল, সাধারণ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে, পুলিশের পক্ষে এটা ট্যাকেল করা সম্ভব হচ্ছিল না। সেই জন্যই তো ল অ্যান্ড অর্ডার ঠিক করার জন্য তখন অপারেশন ক্লিন হার্টও করা হয়েছিল। আপনি যদি হিস্ট্রি ঘাটেন তখন দেখবেন যে এই অপারেশন ক্লিন হার্ট যখন করা হলো তখন সেনা প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল হাসান মাসুদ চৌধুরী। ওনার সঙ্গে ডেকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনাকে বলেছে যে আইন শৃঙ্খলা ঠিক করার জন্য আপনার যা যা লাগবে আপনি সেটা করুন। এটা অন রেকর্ড আছে, আপনি এখনো পাবেন। এবং সেই আইন শৃঙ্খলা যখন অপারেশন ক্লিন হার্ট শুরু করলো তখন প্রথম আপত্তিটা এসেছিল কিন্তু সরকারি দলের তরফ থেকে। সো আপনি বুঝবেন যখন আপনি জায়গায় হাত দিবেন, যে এই যে আমরা বলছি যে পলিটিক্স নাই বা রাষ্ট্র আলাদা, সরকার আলাদা, পলিটিক্স আলাদা, কিছুই না। যখন আপনি হাত দিবেন তখন বেরিয়ে আসবে যে এগুলো কন্ট্রোল করতে হয়। আচ্ছা, ধন্যবাদ আকবর হোসেন। অধ্যাপক ডক্টর হাসনাত আলী, আমরা শুনছিলাম আকবর হোসেন বলছিলেন যে নতুন এলিট ফোর্স এসে, র্যাব এসে কিভাবে হঠাৎ করে চেঞ্জ করে ফেলেছিল, তখন সমস্ত বিষয়ে যে অপরাধগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল। আপনার কি মনে হয় যে এই পরিস্থিতিতে নতুন সরকার, বিএনপি যে সরকার গঠন করলো, এই নির্বাচিত সরকারের আমাদের দেশের এক্সিস্টিং এলিট ফোর্স বাদ দিয়ে নতুন করে কোনো এলিট ফোর্স আনা উচিত? একেবারেই না। আমরা তাদের ভয়াবহ অভিজ্ঞতা তো দেখেছি, অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা গিয়েছি। তারেক রহমান নিজে এই বাহিনীর দ্বারা নির্যাতিত হয়েছেন। আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তার ভাইকে হারাতে হয়েছে, মাকে হাসপাতালে মৃত্যুর মুখোমুখি দাঁড় করতে হয়েছে, পার্লামেন্টে অন্তত স্বরাষ্ট্রমন্ত্রী সহ 2 জন পার্লামেন্ট সদস্য আছেন যাদেরকে আয়না ঘরে থাকতে হয়েছে। কেন দরকার? বরং আমি আকবর ভাইয়ের সাথে অন্য একটা জায়গায় আমি পোষণ করতে চাই যে যদি সরকার যদি মনে করেন, এবং মনে এই সরকারকে করতেই হবে, কারণ 18 বছর এই দেশে সুশাসনের অভাব ছিল। অপরাধীরা বের হয়ে যাচ্ছে কি করে? দেখেন, এখন পর্যন্ত সাক্ষী সুরক্ষা আইন যেটা বিদ্যমান আছে, এই সাক্ষীদের সুরক্ষাটা নিশ্চিত করতে পারেনি। আপনি অপরাধীকে ধরবেন, পুলিশ কিন্তু ধরে, পুলিশের শুধু সমালোচনা করবেন, পুলিশ কিন্তু অনেক বড় বড় গ্যাংস্টারকে ধরে, কিন্তু কোর্টে যখন চালান করে বা তাদেরকে যখন দেয় তখন সাক্ষীর অভাবে এই সমস্ত নামি দামি গ্যাংস্টাররা বের হয়ে যায়, সাক্ষীর অভাবে, কারণ তাদের নিরাপত্তা নেই, সাক্ষী দিতে পারে না। অতএব আপনাকে মূলে যেতে হবে। আইনেরও কোনো দুর্বলতা আছে বলে আমি এটাও মনে করি না, বিচার অঙ্গের কোনো দুর্বলতা আছে এটাও মনে করি না, কারণ আপনাকে বিচার করতে হবে। তো আপনি খুন করবেন, আপনি ধরে নিয়ে এসে হত্যা করবেন, এটা কোনো সমাধান না, একদমই সমাধান না। সমাধান যদি হতো তাহলে এই র্যাব বলেন বা আমার ভাই যেটা বললেন যে ক্লিন হার্ট, তাহলে দেশে আজকে এই নতুন করে এই মানে সন্ত্রাস তৈরি হতো না। বরং যেটি করতে হবে আমাদেরকে আইনের সঠিক প্রয়োগ। আরেকটি কথা আকবর ভাই বলেছেন যে সেটি হলো রাজনৈতিক বিবেচনায় কোনো সন্ত্রাসী গোষ্ঠী টিকে থাকা একেবারেই ডিফিকাল্ট। অতএব এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, একদম সিদ্ধান্ত সঠিক সময়, যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় যেন কোনো সন্ত্রাসী বেড়ে উঠতে না পড়ে। যে সমস্ত কথাগুলো আমরা শুনছি সেই জায়গা থেকে রাষ্ট্রকে সুস্পষ্টভাবে বলতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর কর্তা ব্যক্তিদেরকে সুস্পষ্ট ডাইরেক্টিভস দিতে হবে যে অপরাধীর পরিচয় অপরাধী, সন্ত্রাসীর পরিচয় সন্ত্রাসী, তিনি কোন দলে আছেন,
কার গ্রুপের লোকজন বা কি রং তার দেখতে, সেই জায়গায় থেকে বের হয়ে যদি অপরাধী হিসেবে সরকার চিহ্নিত করতে পারে, আমি মনে করি খুব দ্রুত সময়ের মধ্যে এই পরিস্থিতির উন্নত করা সম্ভব। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, গত 18 বছর রাজনৈতিক বিবেচনায় একটি জেলার মানুষ পুলিশে ছিল, তারা এখনও আছে, তারা বিভিন্ন সুবিধা নিয়েছে, সুযোগ নিয়েছে, অর্থবিত্তর মালিক হয়ে গেছে। তাদেরকে কি সবাই, এক মিনিট, তাদেরকে সবাইকে কি আমরা বের করে দিতে পারছি আইন শৃঙ্খলা বাহিনীর থেকে? বের করতে পারিনি। তাহলে নতুন করে এই প্রশাসনটাকে সাজানোর জন্য একটু সময় দেওয়ার কথা আমি বলেছি। তবে এই একটু সময়ের মধ্যে যে অপরাধ প্রবণতা যে বাড়লো, সেটা কি কোনোভাবেই 2023, 2022, 2021-এর চেয়ে খুব বেশি প্রবণতা? 3 মাসের সংখ্যাটা কত বেশি সেই তুলনা হয়তো আসছে না, কিন্তু যে কথাটা আসছে যে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে যে চাঁদাবাজি করা হচ্ছে, এবং তারা প্রশ্নটা শেষ করতে দেবেন আমাকে, তারা যে সিন্ডিকেট করে চাঁদাবাজি হচ্ছে তাদের সাথে, এই বিষয়ে বারবার কমপ্লেন করছে এবং সেটি নিয়ে তারা সাহসও করেন না নাম প্রকাশ করার জন্য কাদের কাছ থেকে চাঁদাবাজি। আমি কিন্তু আপনার সাথে একবারের জন্য দ্বিমত করছি না যে চাঁদাবাজি হচ্ছে না, কিন্তু সরকারের একটা পজিটিভ উইল দেখেন যে জনাব তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগেই প্রায় 7,000 জন তার দলীয় নেতাকর্মীদেরকে উনি বহিষ্কার করেছেন, কারো কারো বিরুদ্ধে মামলা দিয়েছেন এবং উনি আইনশৃঙ্খলা বাহিনীকে গ্রেপ্তারও করিয়েছেন। তা আমি সরকারের কোনো মানে ভালো উইল এখানে নাই এমনটি মনে করছি না। তবে কিছু কিছু সমস্যা তো রয়ে গেছে। সমস্যা যদি না থাকতো তাহলে আজকে তো এই ডিবেট বা এই আলোচনা আমাদের করতে হতো না। আমি শুধু এতটুকু বিশ্বাস রাখতে চাই যে আজকের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পোশাক বদলাক আর যাই করুক, এটা সমালোচনা না করে বরং আসুন আমরা এইটুকু প্রত্যাশা করি ওনার কাছে যে এই আইনশৃঙ্খলা বাহিনী ওনাকে কালো কাপড়ে চোখ বাঁধাই করে দেশ থেকে নিয়ে যে আয়না ঘরে রেখেছিল, এই দেশের আইনশৃঙ্খলা বাহিনী তাকে দেশ থেকে বিদেশে পাচার করেছিল এবং তাকে দীর্ঘ নির্বাসিত জীবনযাপন করতে হয়েছে, এবং উনি কী কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন এটা আজকের স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ে, আজকের প্রধানমন্ত্রীর চেয়ে বেশি কেউ জানেন না। অতএব ওনাদের যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, এ ধরনের অভিজ্ঞতা মিরপুরের বাসিন্দারা এই আজকের নব্য সন্ত্রাসের দ্বারা হোক এটি ওনারা চাবেন, এমনটি অন্তত আমি মনে করতে চাই না। আমি মনে করতে চাই যে ওনারা আজকে এই কথাগুলো শুনবেন এবং এই গ্যাংস্টার কালচারটা ওনারা দেখবেন, নিশ্চয়ই বেশ আলোচিত একটি খবর, এবং এটির জন্য পুলিশ উইক হচ্ছে। এবং আমি ছোট্ট করে একটা কথা বলি, আজকের যিনি পুলিশ প্রধান উনি একজন সজ্জন মানুষ, ওনাকে গত 18টি বছর রাজশাহীতে, আমি যেখানে চাকরি করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একসময় চাকরি করতাম, সেই জায়গাতে ফেলে রেখে ওনার প্রতি যে জুলুম এবং নির্যাতন করা হয়েছে তিনি তো জানেন যে আইনশৃঙ্খলা বাহিনীর কোমর ভেঙে দেওয়ার জন্য কি কি করা হয়েছে রাজনৈতিক বিবেচনায়। সেই জায়গা থেকে উনিও তৎপর হবেন এবং যেন একটি সুস্থ দক্ষ পুলিশ বাহিনী তৈরি হবে এবং তারা এই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার জন্য যা যা করার, যদি এই নির্বাচিত না হতো, নির্বাচনে সরকার না আসতো, তাহলে আজকের যিনি পুলিশ প্রধান তিনি পুলিশ প্রধান হতেন না, ওনাকে এসপি হয়ে বাড়িতে চলে যেতে হতো। আমি এই জন্য আজকে তার কাছে অনুরোধ করব যে যে কথাগুলো আমরা এখানে বলছি, যে উৎকণ্ঠা আকবর ভাই বলছেন, যে কথাগুলো উনি বলছেন সেগুলো উনি শুনবেন এবং এগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে অপরাধী হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে আইনের সঠিক প্রয়োগটা উনি করবেন। আকবর হোসেন, 5 আগস্টের পর কারাগার থেকে একযোগে যে অনেক সন্ত্রাসী মুক্তি পেয়েছে জামিন এবং বিদেশ থেকে ফিরেছেন পরবর্তীতে, পুরনো অনুসারীদের সাথে এই যে নতুন বা পুরনো দ্বন্দ্বের ভাগ বাটোয়ারা, এলাকা দখল নিয়ে আন্ডারওয়ার্ল্ডের নতুন সমীকরণ করছে, এই কুখ্যাত সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে আবার সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন, যে জামিন পাওয়া যে কোনো নাগরিকের আইনি অধিকার যেহেতু, কিন্তু সেই সন্ত্রাসী আবার সেই সন্ত্রাস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আইন এবং অধিকার এর মধ্যে যে ফাঁকফোকর রয়েছে, এটি আসলে বন্ধের কোনো উপায় আপনি দেখেন? আইনও লাগবে, অধিকারও লাগবে, দুটোই প্রয়োজন। এখন আমি মনে করি যে এটা এই গভর্নমেন্টের একটা ইনভেস্টিগেশন কমিটি করা উচিত যে আফটার 5th of August কোন পরিপ্রেক্ষিতে কারা কারা জামিন পেয়েছে সে তালিকাটা দেখা দরকার, এবং তাদেরকে কেন জামিন দেওয়া হয়েছে এবং সেই সময় এই জামিন দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে কারা জড়িত ছিল, এটাকে ফাইন্ড আউট করে যদি সেখানে ব্যর্থ হয়ে থাকে তাদেরকে লিগ্যাল মানে অবলিগেশন তাদেরকে ফেস করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনি দেখেন পৃথিবীর অনেক দেশে একটা এলিট ফোর্স থাকে। আমাদের র্যাব গঠনের আইডিয়াটা কিন্তু মন্দ ছিল না, পরবর্তীতে সেখানে কিভাবে ব্যবহার করা হয়েছে দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। আমাদের র্যাব কিন্তু ইউএস স্যাংশনের পর কার্যত এটা নিষ্ক্রিয় হয়ে গেছে। এখন এই র্যাব তাদের আর তেমন কোনো কাজ নাই, তারা কোনো কিছুতে মুভ করে না। তা আপনি একটা স্যাংশন ইম্পোজড একটা বাহিনীকে কেন রেখে দেবেন? তাহলে আমার সাজেশনটা হচ্ছে, যেটা আমি মনে করি, আমাদের র্যাবটাকে ভেঙে দেওয়া উচিত, আচ্ছা, ডিসলভ করে দেওয়া উচিত। ডিসলভ করে দিয়ে এই লোকবলেই থাকুক, এরাই থাকুক, দে শুড কাম আপ উইথ এ নিউ নেম, যাতে করে আমাদের ওই স্যাংশনের ওই ব্যাপারটা উঠে যায়। কারণ আপনি শুধু পুলিশ দিয়ে
আপনি ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করতে পারবেন না, কারণ বাংলাদেশে স্বামী এবং স্ত্রী মারামারি করলেও বা ঝগড়া করলেও থানায় খবর দেয়, তাই না? এলাকার দুই প্রতিবেশীর মধ্যে একটু দ্বন্দ্ব হলেও সে থানায় খবর দেয়। পুলিশ কত দিকে মেনটেন করবে? আমরা যেগুলো নিয়ে কথা বলছি এগুলো কিন্তু খুবই কি বলবো অ্যাডভান্স ক্রাইম। মানে আপনি ভাগ করে দিতে বলছেন যে বিভাজন থাকা উচিত, যে এই ধরনের অপরাধের জন্য বা অনেক বড় নতুন অপরাধগুলোর জন্য টিওআর আমরা লাগবে, আলাদা করে নতুন কোন করে একটা ফোর্সের হ্যাঁ, কাছে নতুন যাব, টার্মস অফ সেটি রেফারেন্স বলছেন। ক্রিয়েট করতে হবে। জি। এখন শুনুন, দেখুন র‍্যাব কিন্তু ইচ্ছা করে নিজে গিয়ে মানুষকে ক্রস ফায়ারে গুলি করে করে মারেনি, তাদেরকে ব্যবহার করা হয়েছে, তারা সেটা করেছে। এখন আপনি যদি নতুন আরেকটা বাহিনী করে তাদেরকে ওইভাবে ব্যবহার করেন, তারা ওটাই করবে। সেই জন্য আমি বলছি যে যেহেতু আমাদের র‍্যাব দিয়ে এখন আর কাজ হচ্ছে না বলতে তো পরিষ্কার, কারণ স্যাংশনড একটা বাহিনী আসলে তারা মুভ করতে পারবে না। সো আমাদের সময় এসছে যে এটাকে আপনি ডিসলভ করে দেন, আর নতুন একটা বাহিনী আসলে পরে তখন হয়তো নতুন টিওআর দিয়ে, টার্মস অফ রেফারেন্স দিয়ে আমার মনে হয় জিনিসগুলোকে ট্যাকল করাটা ইজি হবে। কারণ দেখুন, সমাজে ভয়ের সংস্কৃতি চালু করার কোনো প্রয়োজন নাই, বাট অ্যাট দ্য সেম টাইম কারো মনে যেন এই ধারণা তৈরি না হয় যে আমি কিছু করলে আমার কিছু হবে না। জি, এই ধন্যবাদ। ধারণাটা কিন্তু ডেঞ্জারাস। আকবর হোসেন, ধন্যবাদ। ডেলিজ খান, আমাদের সমাজে ভয়ের সংস্কৃতি আসলে কি আছে? কারণ ভয়ের সংস্কৃতি থাকলে তো আমরা এত অপরাধে সাক্ষী হতাম না। প্রতিদিনই আমরা নতুন নতুন অপরাধ দেখি, সেটি সাজা হয় না, যে কারণে আবারও নতুন অপরাধ সংঘটিত হয়। ভেরি ইন্টারেস্টিং। আপনি এই জায়গাটা স্পেশালি শুরু হয়েছে এই ইন্টারিমের সময় থেকে। মানে ইন্টারিমের সময়ে দেখা গেল যে মেজর সিনহা যে মারা গিয়েছিল, এই মামলা সব কিছু হয়ে গেছে, কিন্তু যে ওসি প্রদীপ তাকে হত্যা করেছিল তাকে ফাঁসিয়ে দিতে পারছে না, কারণ এনজিও গভর্নমেন্ট, এনজিওরা তো আবার এইসব মানবিক ব্যাপার আছে, আবার ভারতের প্রেশার থাকতে পারে, কারণ তার তো আবার ধর্ম অন্যরকম। তো এখন তো শুভেন্দুবাবু যেরকমভাবে কথা বলছে আর হেমন্তবাবু যেভাবে কথা বলছে সীমান্তের ওপার থেকে আসাম আর পশ্চিমবঙ্গ থেকে, এইসব বিচার আর আদৌ হবে কিনা। আচ্ছা, এখন এই জায়গাটাতে আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধী যে সাজা পাচ্ছে এইটা যদি দেখে তাহলে আরো 10 জন সম্ভাব্য অপরাধী সতর্ক হয়ে যায়। এটা ওনারা করেন নাই, কোনো শাস্তি দেন নাই। ওনারা দেখুন অনেক বড় বড় গল্প বলছে যে এই আছে ওই আছে, দিয়ে ছায়া গেছিল, রয়ের একটা এজেন্ট ফাঁসি দিয়েছেন, আপনি ধরতে পারছেন একজন রে, তাহলে কেন অযথাই বলেন যে দেশের ছায়া গেছিল? কাউকে তো পান নাই। তো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমরা যে আলোচনায় ছিলাম, এখন কিভাবে এটা থেকে বের হয়ে আসা যায়, আমাদের এই যে গ্যাং কালচার থেকে তো বের হতে হবে আমাদের। পুলিশকে সবাই এসে বলবে, দেখবেন যে পুলিশ রিফর্ম, আপনি যদি পুলিশ রিফর্মের উপরে মানে কাগজ দেখেন তাহলে আপনি দেখবেন যে একটা মোটামুটি কাগজের মিলের সমান কাগজ আছে এটার উপরে। পুলিশের রিফর্ম হয় না, ঠিক আছে? এই সরকার তো এসেই গুমের যে আইন ছিল সেটা তামাদি করে দিচ্ছে, তো সরকারের সদিচ্ছা কতটুকু আছে সেটা নিয়েও প্রশ্ন করছে অনেকে। আচ্ছা, দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে পুলিশের পোস্টিং কে করে? পলিটিশিয়ানরা করে, রাইট? তাহলে যেই বাহিনীর পোস্টিং পলিটিশিয়ানরা করে, প্রমোশনটা পলিটিশিয়ানরা দেখে। 2 দিন আগের গতকালকের নিউজ আপনি লক্ষ্য করছেন কিনা, পুলিশ পদক দিতে গিয়েও কিন্তু তারেক রহমান পুলিশ পদক দেয়নি, কারণ পদক তালিকায় ঝামেলা আছে। পদকের সমস্যাটা কি? আপনি বীরত্বপূর্ণ কাজ করবেন, আপনি মানে এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করবেন কোথাও, অথবা এক্সট্রা অর্ডিনারি সেবা দিবেন, তখন আপনাকে পদক দেওয়ার নিয়ম। আপনি যখন হরে ধরে পদক দেওয়া শুরু করেন প্রতিবার, তখন পদকের গুরুত্ব কমে যায়। তখন যারা সত্যিকার অর্থে প্রফেশনাল অফিসার্স আছে তারা চিন্তা করে, আরে আমি তো তদবির করলে লবিং করলেই পদক পাই, আমার অতএব ওই সন্ত্রাসীর পিছনে দৌড়ানোর দরকার কি? খুব কুইকলি কয়েকটা পয়েন্ট ধরি। সেটা হচ্ছে যে আপনি যদি এই যে পুরা মানে নেটওয়ার্কটা আছে অথবা এই গ্যাং কালচারটা আছে, এটাকে যদি রিয়েলি বাংলাদেশের পুলিশ কন্টেইন করতে চায়, প্রথমে যেটা করতে হবে, এই যে শীর্ষ সন্ত্রাসী যারা আছে এরা যেন বিদেশ পালাতে না পারে, এটা প্রথমে আপনাকে নিশ্চিত করতে হবে, ঠিক আছে? 2 নম্বরে আবার এনশিওর করতে হবে বিদেশে যারা অলরেডি পালিয়ে গেছে এদেরকে ইন্টারপোলের সহায়তায় আপনি ধরে আনতে পারতেছেন কিনা। ওই যে আপনি যেটা প্রশ্ন জিজ্ঞেস করলেন যে ভয় আসবে কোত্থেকে, সে তো সাজা দেখতে পায় না। সেকেন্ডলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইন্টেলিজেন্স ভিত্তিক অপারেশন আপনাকে করতে হবে, এবং এই অপারেশনটা ওইভাবে আগাবে যে এই ফাইন্যান্সিয়াল নেটওয়ার্কের গোড়া কোথায় সেটা ধ্বংস করতে পারার সক্ষমতা অর্জন করতে হবে। থার্ডলি আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে অস্ত্র উদ্ধার এবং সীমান্ত নিয়ন্ত্রণ খুব শক্তিশালী করতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে বাস্তবতা কি জানেন? সেটা হচ্ছে যে পেটি অপরাধী থেকে শুরু করে সন্দেহভাজন অপরাধী, আদালত কর্তৃক অভিযুক্ত এবং আদালত কর্তৃক শাস্তিপ্রাপ্ত, তারা বেশিরভাগ দিল্লি অথবা কলকাতায় গিয়ে দেখবেন আশ্রয় নেয়। এই কালচারটা বন্ধ করতে হবে। নেক্সট হচ্ছে ভাই যেটা বললেন, বিশেষ টাস্ক ফোর্স তৈরি করা লাগবে, র্যাবের এগেনস্টে
যদি স্যাংশন থাকে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট, আপনি চেঞ্জ করেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি মিলিটারি অফিসারদেরকে র্যাবে না দিয়ে পুলিশ অফিসার যারা আছে দরকার হলে ফ্রেশ রিক্রুট করেন। আচ্ছা, ঠিক আছে, বাংলাদেশ পুলিশের নতুন এলিট ফোর্সের সাথে আপনি একমত যে নতুন এলিট ফোর্স আসলে আসলে মানুষের ধ্যান ধারণা চেঞ্জ হবে? অবশ্যই আসবে। কেন হবে আমি আপনাকে বলি। বাংলাদেশের মানে পুলিশের সমস্যার একটা তো বললাম যে এদের নিজস্ব কন্ট্রোল নাই, এরা নিজেদের অফিসারদের নিজেদের পারফরমেন্সের উপর বেস করে পোস্টিং দিতে পারে না, ওই জায়গা থেকে মানে এই রাজনীতিবিদরা এটা কন্ট্রোল করে। দ্বিতীয় সমস্যা যেটা, সেটা হচ্ছে আপনি মুভিতে দেখছেন না যে যখনই পুলিশ কাউকে ধরে নিয়ে যায় সাথে সাথে একজন উকিল আসে, প্রসিকিউটর। কারণ এই কাজটা বাংলাদেশে হয় না, প্রসিকিউটরের বিধান বাংলাদেশে নাই। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বাংলাদেশ পুলিশের নাই, সেটা হচ্ছে ফরেনসিক ইউনিট। আচ্ছা, একটা অপরাধ হয়েছে, এটা এখন বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ করা সম্ভব। ঠিক আছে, খুব স্ট্রং ফরেনসিক ইউনিট আছে সিআইডি। এখন এত ওই লেভেলে যায় নাই, আমি জেনেই বলতেছি। এবং ফরেনসিক নিয়ে অলরেডি কাজ চলতেছে, কিন্তু এখন পর্যন্ত এটা স্থাপিত হয় নাই। না না, আপনি ফরেনসিক স্থাপিত হয়েছে ভাই, দিয়ে- ফরেনসিক স্থাপিত হয়েছে, আমি জানি বলতেছি আপনাকে। না, না, কারণ ফরেনসিক সিআইডির ফরেনসিক অনেক স্ট্রং। কে আছে হেডকে? হেডকে আমি হেডকে আমি জানি না, তাহলে আপনি জানেন না তো, না জেনে বললেন না। আমি যেটা বলতেছি, লেট মি ফিনিশ, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত এই পর্যায়ে যে অপরাধ আছে, এই অপরাধকে অত্যন্ত সংগঠিতভাবে ইফেক্টিভলি কিল করার জন্য যে এই ধরনের ফরেনসিক এবিলিটি দরকার, ফরেনসিক ল্যাবস দরকার, এটা এখন পর্যন্ত স্থাপিত হয় নাই। প্রক্রিয়ার ভিতরে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মাত্র অনুষদ আছে, যে অনুষদেই ফরেনসিক নিয়ে পড়াশোনা হয়। আচ্ছা, নেক্সট যেটাতে আমি আসতেছি সেটা হচ্ছে যে টাস্ক ফোর্সের পাশাপাশি আপনি যেটা বলছেন এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দৃশ্যমান বিচার হতে হবে। এই যে বড় বড় গ্যাংস্টার যারা আছে, তারা যে কালচার করতেছে, তাদেরকে যদি আপনি দৃশ্যমান বিচারে আনতে পারেন, তাহলে কি হবে, অন্যান্য যারা আছে, এই যে কিশোর গ্যাং থেকে যারা উঠে আসতেছে, তারা নিরুৎসাহিত বোধ করবে। আরেকটি বিষয় আমি আপনার কাছে আনতে চাই রেলেজ খান, যে এই যে কোন একটা ঘটনা সংঘটিত হয়, এরকম অপরাধ সংঘটিত হয়, তারপরে আমরা বিচার বা তাকে সন্ত্রাসীকে খোঁজার চেষ্টা করি। ঘটনা ঘটার আগে আমরা গোয়েন্দা সংস্থার যে পাওয়া তথ্যের ভিত্তিতে সেটি আসলে এতটা শক্তিশালী হয় না কেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছায় না কেন? এই বাধাটা আসলে কোথায়, এই প্রতিবন্ধকতা কোথায় যে গোয়েন্দা সংস্থার তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সব অপরাধ নিয়ন্ত্রণ করবেন অনেকে তাদের যেটা কাছে মনে এসে করে এই পৌঁছায় না জায়গায়, কেন? অনেকে যেটা মনে করে, যেটা বিভিন্ন গবেষণায় উঠে আসছে, সেটা হচ্ছে আপনি যখন আমাকে ট্রেনিং দিবেন না, আপনি যখন আমাকে উপযুক্ত অস্ত্র অথবা ড্রোন অথবা টেকনোলজিক্যাল সাপোর্ট দিবেন না, অথচ আমার পাশেই এরকম বড় বড় সন্ত্রাসী যাদের আবার আমার পলিটিক্যাল যে মাস্টার আছে তাদের সাথে আঁতাত আছে, তখন আমি বাধ্য হই তাদের সাথে সম্পৃক্ত হতে, ভাগাভাগিতে আসতে। আচ্ছা, ঠিক আছে, সো এটা একটা জিনিস। আর ফাইনালি যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে যে কাউন্সেলিং, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের এই স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং যেগুলো আছে, এগুলো আমাদের ইয়াং জেনারেশনের ভেতরে এখন থেকেই আস্তে আস্তে বাড়াতে হবে, সো দ্যাট তারা যেন এই যে গ্যাংস্টার যারা আছে এদেরকে হিরো না ভেবে বসে। জি, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। আমি আবার আসতে চাই অধ্যাপক ডক্টর হাসনাত আলী আপনার কাছে। আপনি উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয়ের, অনেক ছাত্র ছাত্রীদের সাথে কথাবার্তা বলেন। এই যে বিষয়টি তুললেন ডেলিজ খান, বড় সন্ত্রাসীদের দেখে কিশোর গ্যাং মনে করতে পারে যে আমি ওর মতো হিরো হব, তাকে আইডলাইজ করে ফেলে। এই বিষয়গুলো যে কিশোরদের মধ্যে আসছে এবং এটা যে একটা ফ্যান্সি ওয়ার্ড হয়ে যাচ্ছে কিশোরদের মধ্যে, যে আমি কিশোর গ্যাংয়ের মেম্বার, এই বিষয়গুলো তাদের মধ্যে যে আসছে, এটি আসলে এই জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে এটা কেন আসছে? কেন তারা নতুন কিছুতে ব্যস্ত হতে পারছে না? কেন তারা ক্রিয়েটিভ হতে পারছে না? আমি ওই জায়গায় যাওয়ার আগে একটু আমি ওনার প্রশ্নের জবাব দিই, কারণ আমি তো জানি না। তবে আমি যেহেতু পুলিশের সাথে আমি বললাম যে আজকে যিনি পুলিশ প্রধান, তার সাথেও আমার একটা ব্যক্তিগত সখ্যতা জায়গা, ঢাকার মালিবাগে অবস্থিত সিআইডির হেডকোয়ার্টারে ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি বাংলাদেশ অন্যতম প্রধান ডিএনএ প্রোফাইলিং কেন্দ্র, যা 2017 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এটি বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ল্যাব, যা খুন, ধর্ষণ, পিতৃত্ব বিরোধ, অজ্ঞাত লাশ শনাক্তকরণ এবং মানব পাচারের মতো অপরাধের তদন্তের ডিএনএ নমুনা বিশ্লেষণ ও ডাটাবেস তৈরি করে থাকে। অতএব আমাদের কিন্তু অসাধারণ এবং অত্যাধুনিক ফরেনসিক ল্যাব বাংলাদেশে আছে। এবং প্লিজ প্লিজ ভাই, আপনি তো বলছেন, আমি তো আপনি বললেন তো আমি জানিই না কিছু আর কি, আমি আপনাকে এই বলে বললাম। আজকে যে গ্যাং কালচার নিয়ে হচ্ছে, আপনি যে অপরাধের কথা বললেন, ডিএনএ টেস্ট করে ডিএনএ ল্যাবই নাই, আমি কিছুই জানি না। আমি ডিএনএ ল্যাব বলি নাই, আমি ফরেনসিকের কথা বলছি। ফরেনসিক ল্যাবের কথা, ডিএনএ টেস্ট ইজ আমি দ্য আপনাকে অনলি থিং। ফরেনসিক ল্যাবের কথাই বললাম, যে সেখানে আপনি কি কি হয়, ডিএনএ ল্যাবের কথা বলছেন। অপরাধীকে চিহ্নিত করা হয়, সেখানে ডিএনএ টেস্টের মধ্যে করে। আমি তো বলছি ফরেনসিক ল্যাব না, আমি বলছি ফরেনসিক ল্যাব আছে। ফরেনসিক বলতে কি আপনি শুধু ডিএনএ বোঝেন? আমি কিন্তু অনেকগুলো বলছি। না, আপনার সীমাবদ্ধ নলেজ আপনি চাপাই দিবেন না। আপনি যেভাবে বললেন আমাকে, আপনি কিছুই জানেন না। আপনি আবারও বলতে বাধ্য হচ্ছি যে আপনি
না, আপনি আপনি আপত্তিকর ফরেনসিক কথা বলতে শুধু না, ডিএনএ না, বুঝতেছেন, এটা আপনার না, না, আমি সীমাবদ্ধতা। ডিএনএ বলিনি আপনাকে, আমি আপনাকে অত্যন্ত স্পষ্ট পরিশীলিত করে- ভাষায় না, আপনাকে আপনি বলতেছি। বলেননি, আপনি বলছেন কিছুই জানেন, এটা আপত্তিকর না, কথা। না, আপনি যদি আমি না আপনাকে জানেন তো বলি- এটা বললে না, যদি না, দাঁড়ান আপত্তিকর আগে। হয় কিভাবে? আপনি বিশেষায়িত যা খুন, আমি আপনাকে ভালো করে বলি, খুন, ধর্ষণ, পিতৃত্ব বিরোধ, পিতৃত্ব বিরোধ কি অজ্ঞাত লাশ গ্যাংস্টারের শনাক্তকরণ। সমস্যা? ভাই দাঁড়ান না তো ভাই। আজকে আমরা কি নিয়ে কথা বলতে আমরা বসছি? আপনি কি নিয়ে বলছেন? আপনি একজন একবার চ্যালেঞ্জ করলেন যে আমি কিছু না, জানি না, তো আপনি তো আজকে আপনি- টপিক জি, থেকে না, বের না, হয়ে না, গেছেন। আপনি topic- আপনি topic আপনি ঠিক করে আবার দিলেন আপনাকে? হ্যাঁ, না, এই যে না, আমরা আপনি তো কি আমাকে আজকে topic দিয়ে ধরবেন? আজকে আমরা যে ডক্টর প্রশ্নে হাসনাত আছি আলী, সেটা হচ্ছে আপনি- গ্যাংস্টার না, না, আপনি কি কালচার। আমাকে টপিক ঠিক করে দিবেন? আমি না ঠিক হাসানাত করে দিই। আলী, আমি টিভি ঠিক করে আপনার দিয়েছে। কাছে আসতে চাচ্ছিলাম, টিভি ঠিক আপনি করে কথা দিয়েছে। বলছিলেন, জি আপনি বলুন কথা খুবই বলুন। আপত্তিকর কথা এগুলো। আচ্ছা, টপিকে থাকেন, আমি আপনার প্রশ্ন আপনার কাছে থাকে। যে প্রশ্নটা করেছিলাম, টপিকে আপনি কি থাকেন। আমাকে dictate করবেন? না, না, আমি আমারটাতে আছি, না, আপনি আপনারটা আপনি থাকেন। আপনারটা বলেন, আপনি আমি আমাকে যখন dictate কথা করছেন বলছি কেন? তখন আপনি কথা না, বলছেন আপনি কেন? কি থাকবো আর না না, থাকবো, না। আপনি আমাকে ডিকটেট করবেন? আমি কেন বলবো? এখানে না, তো আপনার টপিক লাপেটে বলছেন, জি, আমি আবার আসছি। টপিক আমি- টিভি তাহলে সেট আপনি করে কেন দিয়েছে, বলছেন যে আপনি topic টিভি এ কথা টপিক বলেন? সেট করে না, দিয়েছে, সেটা- আপনার প্রশ্ন উনি আপনাকে করছে। উনি কি বলছেন নাকি যে আমাকে আচ্ছা, বলতে আমরা হবে? ওনার আলোচনাটা প্রশ্ন উনি কি কন্টিনিউ বলছেন নাকি যে আমাকে আপনি বলতে হবে? ওনার অধ্যাপক প্রশ্ন আনসার দেন, ডক্টর আমাকে কেন হাসানাত আপনি আলী- এখানে আপনাকে আমি কিছু বলি না, আপনি আপনি আমাকে কথা জড়াবেন বলেন, না। আমি জি, কিছু জানি না। কারণ এটা ক্যাম্পাসের হচ্ছে জ্ঞান রাজনীতি, কালচারের ব্যাপারে ক্যাম্পাসের আলোচনা রাজনীতি। করছি। আপনি আপনি সব উপাচার্য বেশি জানেন। না, না, হিসেবে এখানে ওই যে রয়েছেন। বাচ্চা কাচ্চা ডক্টর পিতৃত্বের হাসানাত পরিচয়, আপনি জানেন। পৃথিবীর মানে আমি আপনার পিতৃত্বের দৃষ্টি পরিচয় নিয়ে আকর্ষণ আলোচনা হচ্ছে না এখানে। ক্যাম্পাসের রাজনীতি নিয়ে ভাই, নিষিদ্ধের you are not দাবিতে the host of this program. Another one is the host of this program. Please ডক্টর continue. হাসানাত He has আলী, the right আপনি to ask me the question. আমার Please প্রশ্নের continue. You can't উত্তর দিন। dictate me. থ্যাংক ইউ ভেরি মাচ। জি, You ধন্যবাদ, can't dictate ধন্যবাদ। me. Please. ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে গতকাল শনিবার রাতে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন, আপনি দেখেছেন এই বিষয়টি। এই যে ব্যানার লেজুর বৃত্তি রাজনীতির অন্যতম প্রতীক, ছাত্রদল কি নতুন সময়ে এসে রাজনীতিতে সেই পুরনো সংস্কৃতির চর্চাই করছে, এটা আপনার মনে হচ্ছে? না, আপনি ছাত্র দলকে ডাকছেন কেন? ৭১-এর মুক্তিযুদ্ধ, ৫২-র ভাষা আন্দোলন, ৬ দফা আন্দোলন ছিল না ছাত্র সংগঠন? অস্বীকার করবেন? ২৪-এর জুলাই বিপ্লব ছিল না ছাত্র সংগঠন? অস্বীকার করবেন? আজকে তারা কারা যারা ছাত্র রাজনীতির বিপক্ষে দাঁড়িয়ে কথা বলে? হ্যাঁ, আপনি বলতে পারেন যে ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি যেন না হয়, সিট বাণিজ্য যেন না হয়, ভর্তি বাণিজ্য যেন না হয়, টেন্ডার বাণিজ্য যেন না হয়, অস্ত্রবাজি যেন না হয়, সেগুলো আপনি বলতে পারেন। আমি একজন শিক্ষক হিসেবে আমি স্যালুট করি আপনাকে। কিন্তু বাংলাদেশের সকল অর্জন তো এসেছে এই ছাত্র রাজনীতির হাত ধরে। হ্যাঁ, সেই ছাত্র রাজনীতি পৌঁছে যেতে পারে, আপনি আলোচনা করতেই পারেন, ডিবেট করতে পারেন, আমিও সেগুলোর সাথে সম্পূর্ণ পুরোদমে একমত। কিন্তু তাই বলে ছাত্র রাজনীতি আপনাকে বন্ধ করতে হবে? আপনি অন্য দলের একটা ব্যানার আপনি আগুন দিয়ে পুড়ে দেবেন, কোথায় পাইছেন আপনি? আচ্ছা, এই গণতান্ত্রিক অধিকার আপনাকে কে দিয়েছে অন্যের মতামত প্রকাশ করার স্বাধীনতাকে আপনি খর্ব করার জন্য? আপনি ছাত্র দলের নাম আনছেন কেন? ছাত্রলীগ ছিল রাজনীতি করেনি বাংলাদেশে? বলেননি তো, তখন এই কথা তো আনেননি। ছাত্রশহীদ রাজনীতি করেনি? রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাং বিশ্ববিদ্যালয়ে রাজনীতির নামে অপরাজনীতি করেনি? করেছে তো। বরং আসেন আমরা ওই জায়গাতে না যে ছাত্র রাজনীতিকে তার মূল জায়গায় আমরা ফিরিয়ে দিই, যেটা আমরা ৫২-তে দেখেছি, ৭১-এ দেখেছি, ২৪-এ দেখলাম, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র সংগ্রামের আকবর ভাই নিশ্চয়ই জানেন, আমানুল্লাহ রহমান, হাবিবুর রহমান হাবিব, এই যে বরেণ্য ছাত্র রাজনীতিবিদদের, তাদের হাত ধরে দেশ স্বৈরাচার মুক্ত হয়নি? তাহলে ছাত্র রাজনীতি থাকবে না কেন? জি, ছাত্র ধন্যবাদ। রাজনীতি থাকবে না, আপনি রাতের বেলা রাজনীতি করবেন, সেটা হতে পারে? জি, ধন্যবাদ। আপনি জাতীয় অধ্যাপক রাজনীতি ডক্টর করবেন, হাসানাত আলী, ছাত্র ধন্যবাদ রাজনীতি না আপনাকে। করেন, আপনি জাতীয় রাজনীতির একেবারে নেতৃত্ব কোত্থেকে বিকশিত শেষের দিকে হবে? চলে এসেছি, আকবর হোসেন এই প্রসঙ্গে আসতে চাই যে ছাত্র রাজনীতি থাকবে, কিন্তু সন্ত্রাসী জোর জবরদস্তি দলীয় যে কোন্দল সেটি থাকবে না, এমন পরিবেশ নিশ্চিত করা সম্ভব কিনা? একেবারে এটা শেষের সম্ভব, দিকে কারণ রয়েছে। আমার কাছে মনে হয় যে থাকুক, রাজনীতি তো থাকবেই, কিন্তু আমি যেটার পক্ষপাতী সেটা হচ্ছে বাংলাদেশের বড় বড় ইউনিভার্সিটিগুলো বা কলেজগুলোতে ছাত্র সংসদের নির্বাচন হওয়া উচিত। ওইটা যদি হয় তখন দেখবেন যে একটা ছাত্র সংগঠন চাইলেও খুব বেশি খারাপ হতে পারবে না, কারণ তারা তখন স্টুডেন্টদের কথা চিন্তা করবে, আমাকে ভোট পেতে হবে এটা তারা চিন্তা করবে। সো আমি মনে করি যে ছাত্র রাজনীতি যদি তারা দলীয়ভাবেও করতে চায় করুক, কিন্তু যদি আপনি ছাত্র সংসদটাকে চালু রাখেন সবসময়, তখন আমার মনে হয় এটা স্ট্রিমলাইন থাকবে। জি, একই প্রসঙ্গে ডেলিজ খান, আপনার কাছেও আসতে চাই যে ছাত্র রাজনীতি নিয়ে আপনার একটা মতামত যদি বলেন, যে সংক্ষেপে, একেবারে শেষের দিকে রয়েছে আমরা। জি, বাংলাদেশের যে পলিটিক্যাল হিস্ট্রি আছে এবং পলিটিক্যাল যে ল্যান্ডস্কেপ আছে, এই জায়গায় ছাত্ররা সবসময় কিন্তু যখন সব কিছু বিষাক্ত পলিটিশিয়ান যারা আছে, রাজনীতিবিদ যারা আছে, তারা যখন বিষিয়ে ফেলে, তখন এই ছাত্ররাই কিন্তু বারবার এগিয়ে এসছে এবং তারা উদ্ধার করেছে এই পরিস্থিতি থেকে। সুতরাং ছাত্র রাজনীতি অত্যন্ত পরিশীলিতভাবে এবং বৈজ্ঞানিকভাবে এটাকে স্পেস দিতে হবে, কারণ আজকে যারা ছাত্র কালকেই তারা পরিণত রাজনীতিবিদ হবেন। সুতরাং তাদের কাছ থেকে, রাজনীতিবিদের কাছ থেকে আপনি যখন পলিসি মেকিং ডিসিশন চাইবেন, দেশ চালানোর নির্দেশনা চাইবেন, তখন তাকে যদি ওই স্পেসটা আমরা শুরু থেকে না দিতে পারি, তাহলে হয়তো এটা সম্ভব না। কিন্তু একই সাথে আমি একটা নোক্তা দিয়ে রাখতে চাই যে এই ছাত্র রাজনীতিকে আপনার নিশ্চিত করতে হবে এটা যেন উইদিন কন্ট্রোলে থাকে এবং শুদ্ধ রাজনৈতিক চর্চাটা যেন হয়। ধন্যবাদ। জি, ধন্যবাদ ডেল এইচ খান,
অধ্যাপক ডক্টর হাসানাত আলী এবং আকবর হোসেন, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের কড়া আলাপে আসার জন্য। দর্শক, শেষ করছে কড়া আলাপ। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।